আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সাগররুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা পেছাল ১২৩তম বার। ১১ বাংলাদেশি সহ ২৭ প্রবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া। ঢাকায় জামায়াতের ১৭ প্রার্থীর মধ্যে ১৩ জন কোটিপতি, শীর্ষে এনায়েতুল্লাহ। সর্বশেষ জানাবো, খোকন দাস হত্যাকাণ্ডে থেমে গেল ২০ বছরের ব্যবসা, আয়ের পথ হারালো পরিবার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সাগররুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা পেছাল ১২৩তম বার। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ সোমবার ৫ জানুয়ারি আদালতে জমা পড়েনি। ফলে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আরও এক দফা বাড়ানো হয়েছে। এই নিয়ে মোট ১২৩ বার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছানো হল। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতে আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেয়নি। ঢাকার CMM আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুব আলম মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ আগামী ৯ ফেব্রুয়ারি নির্ধারণ করেন। ঢাকা মহানগর পুলিশের DMP প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক SI রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। সাগর সরওয়ার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং মেহেরুন রুনি ATN বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। ঘটনার এক যুগ পর মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় PBI-কে। গত বছরের ৪ নভেম্বর মামলার আগের তদন্ত সংস্থা র্যাবের কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র বুঝে নেয় PBI। মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা PBI-এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল হক দায়িত্ব গ্রহণের পর তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, তদন্ত কাজ নতুন করে শুরু করা হয়েছে। ১১ বাংলাদেশি সহ ২৭ প্রবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া। মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে ১১ জন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মোট ২৭ জন আটক প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। ২০২৫ সালের শেষ সপ্তাহ জুড়ে পরিচালিত এক বিশেষ প্রত্যাবর্ষণ কার্যক্রমের আওতায় তাদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো হয়। সোমবার ৫ জানুয়ারি মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ফেরত পাঠানোর মধ্যে বাংলাদেশিদের ১১ জন ছাড়াও ভারতের ৭ জন, পাকিস্তানের ৫ জন এবং নেপালের ৪ জন নাগরিক রয়েছেন। ভবিষ্যতে অবৈধ অভিবাসন রোধ এবং দেশের আইনশৃঙ্খলা বজায় রাখার উৎস হিসাবে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইমিগ্রেশন বিভাগের দেয়া তথ্য অনুযায়ী ফেরত পাঠানো প্রবাসীদের অধিকাংশই বৈধ পাসপোর্ট ছিল। তবে যাদের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়া বা অন্যান্য আইনি জটিলতা ছিল, তাদের সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের সহযোগিতায় ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট বা অস্থায়ী ভ্রমণ নথি ইস্যু করে প্রত্যাবাসন নিশ্চিত করা হয়েছে। এই প্রক্রিয়ায় ব্যবহৃত বিমান টিকিটের ব্যয় মূলত আটক ব্যক্তিদের ব্যক্তিগত সঞ্চয় কিংবা তাদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তায় মেটানো হয়েছে। কিছু বিশেষ ক্ষেত্রে মানবিক দিক বিবেচনা করে সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলো টিকিটের খরচ বহন করেছে। এই পুরো প্রশাসনিক কার্যক্রম পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোর নির্ধারিত কাউন্টার থেকে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই সম্পন্ন করা হয়েছে। ঢাকার জামায়াতের ১৭ প্রার্থীর মধ্যে ১৩ জন কোটিপতি, শীর্ষে এনায়েতুল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলা ও মহানগরের ২০টি আসনের মধ্যে জামায়াতে ইসলামের ১৭টি প্রার্থী দিয়েছে। তাদের মধ্যে ১৩ জনের স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য ১ কোটি টাকা বা তার বেশি। হলফনামা বিশ্লেষণে দেখা যায়, জামায়াতের প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক ঢাকা ৭ আসনের চকবাজার, বংশাল সহ পুরান ঢাকার বিভিন্ন এলাকা প্রার্থী মোহাম্মদ এনায়েতুল্লাহ। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১১৬ কোটি টাকা, তবে তার ঋণের পরিমাণও উল্লেখযোগ্য, প্রায় ৮৩ কোটি টাকা। ঢাকার জামায়াতের প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম আয় ঢাকা ১২ আসনের তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর ও রমনার একাংশ প্রার্থী মোহাম্মদ সাইফুল আলমের। তার বার্ষিক আয় ১ লাখ টাকার কিছু বেশি, মাসে গড়ে প্রায় ৮,৫০০ টাকা। সবচেয়ে কম সম্পদের তথ্য পাওয়া গেছে ঢাকা ১৯ আসনের সাভার আশুলিয়া প্রার্থী মোহাম্মদ আফজাল হোসাইনের ক্ষেত্রে। তার সম্পদের মূল্য ১৯,৩৯,০০০ টাকা।
তবে হলফনামায় পৈতৃক ও দান সূত্রে পাওয়া জমির মূল্য উল্লেখ করা হয়নি। নির্বাচনী সমঝোতার অংশ হিসাবে ঢাকার 3টি আসনে প্রার্থী দেয়নি জামায়াত। এর মধ্যে ঢাকা 8 ও ঢাকা 11 আসন ছেড়ে দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি এবং ঢাকা 13 আসন ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের খেলাফত মজলিসকে। এছাড়াও আরও কিছু আসনের সমঝোতার আলোচনা চলায় সংশ্লিষ্ট প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন বলে জানা গেছে। ধনী প্রার্থী 2008 সাল থেকে প্রার্থীদের হলফনামা জমা দেয়া বাধ্যতামূলক। বিশ্লেষণে দেখা যায় ঢাকা 15 আসনে জামায়াতের আমির শফিকুর রহমানের সম্পদের পরিমাণ প্রায় 1.5 কোটি টাকা। কোটিপতি অন্য প্রার্থীরা হলেন ঢাকা 1-এর মোহাম্মদ নজরুল ইসলাম, ঢাকা 2-এর মোহাম্মদ আব্দুল হক, মনোনয়ন বাতিল আপিল প্রক্রিয়াধীন, ঢাকা 3-এর মোহাম্মদ শাহিনুর ইসলাম, ঢাকা 4-এর সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা 9-এর কবির আহমেদ, ঢাকা 10-এর জসিমউদ্দিন সরকার, ঢাকা 14-এর মীর আহমেদ বিন কাশেম আরমান, ঢাকা 16-এর মোহাম্মদ আব্দুল বাতেন, ঢাকা 17-এর ম খালিকুজ্জামান ও ঢাকা 18-এর মোহাম্মদ আশরাফুল হক। ঢাকা 5, 6, 19, 20 আসনের 4 প্রার্থীর সম্পদ 1 কোটি টাকার নিচে। আয় ও সম্পদের চিত্র। আয়ের দিক থেকে শীর্ষে এনায়েতুল্লাহ, তার বার্ষিক আয় 6 কোটি 86 লাখ টাকা। তিনি একজন ব্যবসায়ী এবং ABCCI এর পরিচালক। তার অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় 82 কোটি টাকা এবং স্থাবর সম্পদ প্রায় 23 কোটি টাকা। তার নামে 3টি আগ্নেয়াস্ত্র রয়েছে। আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ঢাকা 17 আসনের ম খালিকুজ্জামান, যার বার্ষিক আয় প্রায় 3 কোটি 64 লাখ টাকা। অন্যান্যদের মধ্যে কয়েকজনের আয় 20 থেকে 40 লাখ টাকার মধ্যে, বাকিদের আয় 8 লাখ টাকার নিচে। নগদ অর্থের দিক থেকে শীর্ষে মীর আহমেদ বিন কাশেম, তার কাছে রয়েছে 1 কোটি 13 লাখ টাকা। ব্যাংকের সর্বোচ্চ জমা রয়েছে এনায়েতুল্লাহ 7 কোটি 11 লাখ টাকা। পেশা ও শিক্ষাগত যোগ্যতা। ঢাকার জামায়াতের প্রার্থীদের মধ্যে 5 জন ব্যবসায়ী, আইনজীবী ও শিক্ষক আছেন 3 জন করে। 2 জন সাবেক সেনা কর্মকর্তা, 1 জন চিকিৎসক, 1 জন চাকুরিজীবী ও 1 জন অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছেন। শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে ঢাকা 6 আসনের প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান, যিনি PhD ডিগ্রিধারী। MBBS ডিগ্রিধারী আছেন 2 জন। এনায়েতুল্লাহ নিজেকে স্বশিক্ষিত হিসাবে উল্লেখ করেছেন। খোকন দাস হত্যাকাণ্ডে থেমে গেল 20 বছরের ব্যবসা, আয়ের পথ হারালো পরিবার। প্রায় 20 বছর আগে শরীয়তপুরের ডামুডা উপজেলার কেওর ভাঙ্গা বাজারে একটি ছোট্ট ওষুধের দোকান খুলেছিলেন খোকন চন্দ্র দাস। পরে বাড়তি আয়ের আশায় সেই দোকানের ভেতরেই শুরু করেন মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা। ওই দোকানের আয়ের উপর নির্ভর করে বৃদ্ধ বাবা, স্ত্রী ও সন্তানদের নিয়ে স্বাচ্ছন্দ্যে চলছিল তার সংসার। কিন্তু খোকন চন্দ্র দাস নিহত হওয়ার পর পরিবারটিতে চালানোর মতো আর কেউ ছিল না। বন্ধ হয়ে যায় তার একমাত্র আয়ের উৎস। একদিকে নিরাপত্তাহীনতা, অন্যদিকে চরম আর্থিক অনিশ্চয়তায় পড়ে দিশেহারা হয়ে পড়েন তার স্ত্রী সীমা দাস। খোকন চন্দ্র দাস ডামুডা উপজেলার তিলি গ্রামের পরেশ চন্দ্র দাসের ছেলে। গত বুধবার রাত 9:30টার দিকে ডামুডার কোণেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও শরীরে পেট্রোল জাতীয় তরল ঢেলে আগুন ধরিয়ে দেয়। গুরুতর অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান 28, শামসুদ্দিন মোল্লার ছেলে রাব্বি মোল্লা 24 ও শহীদ সর্দারের ছেলে পলাশ সর্দার 25-এর বিরুদ্ধে ডামুডা থানায় মামলা করা হয়। বৃহস্পতিবার রাতে খোকন দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে মামলাটি করেন। শনিবার গভীর রাতে র্যাব কিশোরগঞ্জ থেকে 3 আসামিকে গ্রেফতার করে। পরেশ চন্দ্র দাস বলেন, আমি বৃদ্ধ মানুষ, একা চলতে পারি না। একমাত্র ছেলে খোকনই ছিল আমার শেষ অবলম্বন। আজ সে নেই, এখন কি নিয়ে বাঁচব? ছেলের বউ আর নাতিদেরই বা কে দেখবে?